নমস্কার, গ্রামার গাইড মেকিং গ্রামার ইজিয়ার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি লব। দেখো, আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে ক্লসের উপরে। আমরা আজকে জানবো ক্লস কী জিনিস, এই ক্লসের ভাগগুলো কী কী। ওকে, এছাড়া আমরা জানবো নাউন ক্লস, অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব ক্লস। ওকে, এই যে ক্লসটা রয়েছে না, এই ক্লসটা আমাদের খুবই প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? এক নম্বর কারণ, এটা আমাদের জয়নিংয়ে লাগে, তাই না? মাধ্যমিকে জয়নিংয়ে খুব প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষা, ঠিক আছে, যে কোনো জায়গায় আমাদের জয়নিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজন হয়। এছাড়া এই ক্লজ আমাদের কেন প্রয়োজন? এই ক্লজ জানলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খুব ভালো করে জেনে নেব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলে দিই, ভিডিওটা কিন্তু একটুখানি বড় হবে। তোমরা সবাই ধৈর্য ধরে খুব ভালো করে দেখবে, ঠিক আছে? কারণ এখানে আমি লিখে লিখে করছি, যেহেতু আমি আজকে স্লাইড ইউজ করছি না, সেই জন্য ভিডিওটা কিন্তু বড় হবে। আমি চাই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, ফার্স্টে আমাদের আসছে ক্লজ কী জিনিস। ওকে, হোয়াট ইজ ক্লজ? এই ক্লজটা কি? দেখো, এই ক্লজ মানে হলো বাক্যের অংশ। ওকে, ক্লজ মানে কি? বাক্যের অংশ। ক্লিয়ার? এইবারে মনে রাখবে, বাক্যের অংশ বলতে কিন্তু শুধু বাক্যের অংশ না, এটা হচ্ছে সেই বাক্যের অংশ যার মধ্যে ভার্ব থাকে। কি থাকে? ভার্ব। ঠিক আছে, দেখো, সাবজেক্টও থাকতে পারে আর সাথে অবজেক্টও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এইটা মনে রাখবে যে এই ক্লসের মধ্যে অবশ্যই কি থাকবে? ভার্ব থাকবে, ঠিক আছে? আর এই এক একটা ক্লসের মধ্যে কটা করে ভার্ব থাকবে? একটা করেই ভার্ব থাকবে, ঠিক আছে? প্রতিটা ক্লসে একটা করে ভার্ব থাকবে। সাবজেক্ট কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, অবজেক্টও তাই, কিন্তু ভার্ব অবশ্যই থাকবে। ওকে, আর এই যে ভার্বটা আছে, এই ভার্বটা অবশ্যই মেইন ভার্ব হিসেবে থাকবে, ঠিক আছে? মেইন ভার্ব হিসেবে থাকবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? ক্লজ কি? ক্লজ হলো বাক্যের অংশ যার মধ্যে ভার্ব থাকে। একটা ক্লসে একটাই ভার্ব থাকে, আর এই ভার্বটা মেইন ভার্ব হিসেবে থাকে বাক্যে। ওকে, দেখো, ক্লসের মতো আরেকটা জিনিস আছে, তোমরা হয়তো আগেই শুনেছো। সেটা সেটা হলো ফেস, তাই না? ফেস মানে কি? ফেস মানেও কিন্তু বাক্যের অংশ, কিন্তু এই ফেসের মধ্যে ভার্ব থাকে না। ওকে, ফেসের মধ্যে ভার্ব থাকে না। তাহলে ফেস আর ক্লজকে যদি ভাগ করতে হয়, আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আমরা কি বুঝবো? যে ক্লজ হলো বাক্যে সেই অংশ যার মধ্যে ভার্ব থাকে, ঠিক আছে? এর মধ্যে ভার্ব থাকে, আর এটার মধ্যে ভার্ব, ফেস যেটা হলো, এটার মধ্যে কি ভার্ব থাকে না। ওকে, দেখো, একটা এক্সাম্পল আমি লিখছি, তোমরা আমাকে বলবে যে এই এক্সাম্পলটার মধ্যে কটা ক্লজ আছে। কি লেখা আছে? রাম ইজ এ বয়। রাম ইজ এ বয়, তাই না? এখানে তোমরা ফার্স্ট দেখো, ক্লজ চিনতে গেলে আমরা কি দেখবো? ফার্স্টে দেখবো ভার্ব, ঠিক আছে? ফার্স্টে আমরা কি দেখবো? ভার্ব। এই সেন্টেন্সটায় তোমরা ভার্ব দেখো, এখানে ভার্ব কে রয়েছে? রাম ইজ এ বয়। ইজ রয়েছে এখানে ভার্ব, তাই না? দেখো, এখানে ইজটা কিন্তু অক্সুলারি ভার্ব নয়, ঠিক আছে? ইজ নর্মালি অক্সুলারি ভার্ব হয়, কিন্তু অক্সুলারি ভার্ব যখন সিঙ্গেল বসে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব, ধরো কোনো অক্সিলারি ভার্ব রয়েছে, সেটা একা একা বসে গেছে, তখন সেটা কিন্তু আর অক্সিলারি ফর্মে থাকে না, সেটা কিন্তু হয়ে যায় আমাদের মেইন ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে এই ইজটা কি হচ্ছে? আমাদের মেইন ভার্ব। ওকে, এখানে কটা ভার্ব আছে এই সেন্টেন্সটাতে? একটাই ভার্ব আছে। তার মানে এটা টোটালে কটা ক্লজ? একটা ক্লজ। ওকে, নেক্সট আর একটা এক্সাম্পল আমি লিখি। রাম ইজ এ বয় হু ইজ গুড। রাম হয় একটি ছেলে যে হয় ভালো।
আচ্ছা, এই সেন্টেন্সটাতে কটা ক্লজ আছে? দেখো, আমি ফার্স্টেই বলেছি তোমাদেরকে, ক্লজ যদি চিনতে হয় কী চিনবো? ভার্ব চিনবো। এখানে কটা ভার্ব আছে? ইজ একটা ভার্ব, আর এই ইজ একটা ভার্ব, তাই না? এখানে তাহলে দুটো ইজ রয়েছে, দুটো ভার্ব আছে, তাহলে এখানে ক্লজ কটা হবে? দুটো ক্লজ হবে। একটা ক্লজ হয়ে যাচ্ছে রাম ইজ এ বয়, একটা ক্লজ হয়ে যাচ্ছে হু ইজ গুড। ওকে, তাহলে ক্লজ চিনতে পারছি আমরা। নেক্সট আমরা জেনে নেব এই ক্লসের ভাগ। ওকে, এই ক্লস ক প্রকার সেটা আমরা জেনে নেব। দেখো, এই যে ক্লস রয়েছে না, এই ক্লস অ্যাকচুয়ালি দেয়ার আর 3 টাইপস অফ ক্লস, ঠিক আছে? ক্লসটা মেনলি 3 রকমের হয়। ওকে, ফার্স্ট যে টাইপটা হলো সেটা হলো মেইন ক্লস। ওকে, সেকেন্ড যে টাইপ হলো সেটা হলো সাবঅর্ডিনেট ক্লস। আর থার্ড যে টাইপটা হলো সেটা হলো কোঅর্ডিনেট ক্লস। ওকে, ফার্স্টে আমাদের কি আসছে তাহলে? মেইন ক্লস। ওকে, তো ফার্স্টে চলো মেইন ক্লস জিনিসটা বুঝে নিই। দেখো, মেইন ক্লস, মেইন ক্লস মানে কি? প্রধান ক্লস, তাই না? এই প্রধান ক্লসটাকে চিনব কি করে? মনে করো বাড়িতে যে প্রধান হয়, তাই না? বাড়িতে যে প্রধান হয় বা যে কোনো জায়গায় কেউ যদি প্রধান হয়, সে প্রধান কি কারোর উপর নির্ভর করে থাকে? সে কি কারোর উপরে ডিপেন্ড করে থাকে? থাকে না। এছাড়া কি, যে প্রধান হয় সে একা একা থাকতে পারে, তাই তো? তাহলে এই মেন ক্লসটাও ঠিক একই রকম হবে। এই মেন ক্লস কী হবে? একা একা থাকতে পারবে, মানে একা একা বসতে পারবে, আর এ কারোর উপর নির্ভর করে থাকবে না, ঠিক আছে? আর এছাড়া কি হবে? এই মেন ক্লসের একটা সম্পূর্ণ মিনিং আমরা বুঝতে পারবো। ওকে, দেখো, আমি যদি লিখি রাম ইজ এ বয়, আচ্ছা, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কটা ক্লজ রয়েছে টোটালে? এই একটা ভার্ব রয়েছে, তাহলে এই একটা ভার্বকে নিয়ে অবশ্যই একটাই ক্লজ হচ্ছে, তাই না? তাহলে যদি কখনো একটা, দেখো একটা মানে কি? একা, তাই না? একা যদি হয়, যদি কখনো দেখো যে তোমরা একা রয়েছে, ক্লজ একা বসছে, তাহলে সেটা অবশ্যই মেন ক্লজ হবে। কেন? কারণ মেন ক্লজ একটু আগে আমরা জেনে নিয়েছি যে মেন হয় সে একা থাকতে পারে, ঠিক আছে? আর কি, মেন ক্লজ যে থাকে সে কারোর উপর নির্ভর করে থাকবে না। আর কি, মেন ক্লজের সম্পূর্ণ মানে বোঝা যায়। দেখো, রাম ইজ এ বয় মানে কি? রাম হয় একটি ছেলে, একটা সম্পূর্ণ মানে আমরা বুঝতে পারছি। রাম ইজ এ বয়, এই সেন্টেন্সটা একা বসছে, রাম ইজ এ বয় এটা একটাই ক্লজ, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে মেন ক্লজ, ঠিক আছে? তাহলে মেন ক্লজ বোঝা গেছে। মেন ক্লজ কী হবে? মেন ক্লজ সর্বদা একা বসতে পারবে, মেন ক্লজের সম্পূর্ণ অর্থ বোঝাবে, আর মেন ক্লজ কারোর উপর ডিপেন্ড করে থাকবে না। ওকে, ক্লিয়ার? নেক্সট আমাদের আছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই ডিপেন্ডেন্ট ক্লজটা তাহলে কি করবে? ডিপেন্ড করে থাকবে, আর ডিপেন্ডটা অবশ্যই কার উপরে করবে? মেন ক্লজের উপরে ডিপেন্ড করবে, তাই না? আমাদের যদি কাউকে কারোর উপরে ডিপেন্ড করতে হয় তাহলে আমরা কার উপরে ডিপেন্ড করব? অবশ্যই যে প্রধান, যে হেড হবে তার উপরে ডিপেন্ড করব। ঠিক সেরকম এই যে ডিপেন্ডেন্ট ক্লজ বা এই যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এটা অবশ্যই ডিপেন্ড করবে কার উপরে? মেইন ক্লজের উপরে, ঠিক আছে? আর এই যদি ডিপেন্ড করে যদি থাকে, সাবঅর্ডিনেট ক্লজ যদি ডিপেন্ড করে থাকে, তাহলে কি এর কি সম্পূর্ণ অর্থ
স্পষ্ট রূপে বোঝা যাবে? যাবে না, তাই না? তা চলো উদাহরণ দেখে নিই। দেখো, এই একটা সেন্টেন্স ছিল, রাম ইজ এ বয়, তাই না? এটা কি রয়েছে? এটা অ্যাকচুয়ালি মেন ক্লজ। আচ্ছা, মেন ক্লজকে কিন্তু আরেকটা জিনিসও বলা হয়, সেটা হলো কি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? মেন ক্লজের আরেকটা নাম হলো প্রিন্সিপাল ক্লজ। রাম ইজ এ বয়, আমি যদি লিখি রাম ইজ এ বয় হু ইজ গুড, রাম ইজ এ বয় হু ইজ গুড, এর মানে কি দাঁড়াচ্ছে? রাম হয় একটি ছেলে যে হয় ভালো। এখানে কটা ক্লজ আছে টোটালে? দেখো, এখানে টোটালে দুটো ক্লজ আছে। কীভাবে বুঝলাম? এই একটা ইজ রয়েছে একটা, আর এই একটা ইজ, তাহলে দুটো ইজ মানে দুটো ভার্ব হয়ে যাচ্ছে। আর এখানে বাক্যের দুটো অংশ রয়েছে। প্রথম অংশ রয়েছে কি রাম ইজ এ বয় এই পর্যন্ত, আর পরের অংশটা কি হুর থেকে যে হয় ভালো, তাই না? তাহলে রাম ইজ এ বয় হু ইজ গুড, রাম হয় একটি ছেলে যে হয় ভালো। এখানে তাহলে আমরা টোটাল কটা ক্লজ পেয়ে গেলাম? দুটো ক্লজ পেয়ে গেলাম। এখানে দেখো ভালো করে, যেই ক্লজটার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি হচ্ছে? রাম ইজ এ বয়, এর মানে কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। রাম ইজ এ বয় মানে রাম হয় একটি ছেলে, আর হু ইজ গুড যে হয় ভালো, এর মানে কি আমরা স্পষ্টরূপে বুঝতে পারছি? যে হয় ভালো। যে হয় ভালো বলতে কে? কে হয় ভালো বুঝতে পারছি, আলাদা করে বুঝতে পারছি না, তাই না? যদি এই যে হয় ভালো এর মানেটা যদি জানতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তার আগের যে সেন্টেন্সটা রয়েছে রাম ইজ এ বয়, এই সেন্টেন্সটার উপরে নির্ভর করে তাই এর মানেটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? তাহলে কি দেখলাম? এই যে অংশটা রয়েছে এটা, এর মানেটা এর উপরে, এর আগের যে অংশটা রয়েছে তার উপরে নির্ভর করে, তাই এর মানেটা সে পাচ্ছে। তাহলে ফার্স্টের যে সেন্টেন্সটা রয়েছে এর একটা সম্পূর্ণ মানে বোঝা যাচ্ছে, যেহেতু সেহেতু এটা হয়ে যাচ্ছে আমাদের মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর এইটার মানে যেহেতু মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে পাওয়া যাচ্ছে, সেহেতু এই অংশটা হয়ে যাচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, নেক্সট আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেব। তোমরা এই এক্সাম্পলের মধ্যে দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করবে যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা মেন ক্লজ। দেখো, এখানে আমি তিনটে সেন্টেন্স দিয়েছি। এখানে আমাদের কাজটা হলো শুধু বোঝা যে কোনটা এখানে প্রিন্সিপাল ক্লজ আর কোনটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, দেখো ফার্স্টে রয়েছে আই হ্যাভ এ পেন উইচ ইজ ব্রোকেন, আমার একটি পেন আছে যেটি হয় ভাঙা। এখানে কটা ক্লজ আছে? এখানে টোটাল দুটো ক্লজ আছে। ফার্স্টে আসছে আই হ্যাভ এ পেন, এই হ্যাভটা নিয়ে একটা ক্লজ, আর এদিকে উইচ ইজ ব্রোকেন, তাই না? তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? উইচ ইজ ব্রোকেন, কারণ যেটা হয় ভাঙা, যেটা মানে কোনটা? অবশ্যই আই হ্যাভ এ পেন, আমার কাছে যে পেনটি রয়েছে সেই পেনটা, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এখানে আমরা কি করব? সাবঅর্ডিনেটের তলায় দাগ দেবো। নেক্সট আমাদের কি আসছে? হিজ ব্রাদার ইজ ডক্টর, হিজ ব্রাদার ইজ ডক্টর। ওকে, তার মানে তার ভাই হয় একজন ডাক্তার, ঠিক আছে? ইজ, দেখো এখানে একটাই ভার্ব রয়েছে, তার মানে এটা টোটালি নিয়ে একটা ক্লজ, আর যেহেতু একটা ক্লজ হয়ে যাচ্ছে তাহলে সেটা কি হয়ে যাবে? প্রিন্সিপাল ক্লজ। ওকে, নেক্সট আমাদের আছে কি? হি হ্যাজ এ ব্রাদার হু ইজ ডক্টর, তার একজন ভাই রয়েছে যে হয় ডাক্তার। তার একজন ভাই আছে, ই হ্যাজ নিয়ে একটা, আর এদিকে ইজ নিয়ে আর একটা, তাহলে এখানে টোটাল দুটো ক্লজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হু ইজ ডক্টর, যে হয় ডাক্তার। যে বলতে কে? তার যে ভাইটা আছে সে ভাইটা, তাই না? তাহলে একটা জিনিস আমরা কি লক্ষ্য করতে পারছি? এখানে যে কটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা করলাম সে সমস্ত সাবঅর্ডিনেট ক্লজের এখানে একটা করে অবশ্যই কি যুক্ত হচ্ছে? লিঙ্কার যুক্ত হচ্ছে, না? এদিকে দেখো সাবঅর্ডিনেট ক্লজের সাথে অবশ্যই কি থাকছে? লিঙ্কার। এখানে হু বসছে, তার আগে দেখো হুইচ বসেছে, তার আগে কি বসছিল? হু বসেছিল, তাই না? নেক্সট আমি তোমাদের জন্য আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি। দেখো,
ফার্স্টে রয়েছে আই নো দ্য বয় হু ডিড ইট, আমি চিনি ছেলেটাকে যে এটা করেছে। হু ডিড ইট এখানে কোনটা? দেখো আই নো দ্য বয়, এখানে নো তো একটা রয়েছে, আর কি রয়েছে? ডিড, তাই না? তাহলে এখানে রয়েছে কটা ভার্ব? এখানে রয়েছে আমাদের দুটো ভার্ব, তাই না? তাহলে দুটো ভার্ব যদি হয়ে যায় তাহলে এখানে দুটো অংশ হবে, তার মানে দুটো ক্লজ হবে। তাহলে দুটো অংশ কি কি হচ্ছে দেখে নিই। আই নো দ্য বয় এখান থেকে, আর এই লিঙ্কার থেকে হু থেকে নিয়ে আরেকটা, তাই না? হু ডিড ইট। ওকে, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যার মধ্যে এই লিঙ্কারটা রয়েছে। ঠিক আছে, তোমরা সবসময় মনে রাখবে যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কিন্তু অবশ্যই লিঙ্কার থাকে। ওকে, লিঙ্কার সবসময় সাবঅর্ডিনেট ক্লজে থাকে। তারপরে দেখিনি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এখানে। দিস ইজ দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বর্ন, এইটা হচ্ছে জায়গা যেখানে সে জন্মেছিল। ওয়্যার হি ওয়াজ বর্ন, দেখো এখানে এই একটা আর এখানে দুটো ভার্ব, তাহলে দুটো ক্লজ, আর এখানে লিঙ্কার ওয়্যার, তাহলে এখান থেকে নিয়ে পুরোটা ওয়্যার হি ওয়াজ বর্ন। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করতে করতে চলো। নেক্সট দেখো আমাদের আসছে আই হ্যাভ লস্ট দ্য বুক উইচ ইউ গেভ মি, আমি বইটি হারিয়ে ফেলেছি যেটি তুমি আমাকে দিয়েছিলে, তাই না? উইচ ইউ গেভ মি, এখানে লিঙ্কার কোথায়? উইচ, এই যে উইচ আসছে লিঙ্কার, আর উইচ ইউ গেভ মি, এই যে গেভ একটা ভার্ব, আর এইদিকে আই হ্যাভ লস্ট, এই দেখো এখানে দুটো ভার্ব আছে। আমি কি বলেছিলাম তোমাদেরকে, তোমরা ক্লজ চেনার সময় কোন ভার্বটাকে নেবে? অবশ্যই মেইন ভার্বটাকে নেবে। এখানে হ্যাভ লস্ট, হ্যাভটা হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব, আর লস্টটা হলো আমাদের মেইন ভার্ব। ওকে, তাহলে এখানে ক্লজ কোনটা আসছে? সাবঅর্ডিনেট ক্লজ, এই উইচ থেকে নিয়ে লাস্ট পর্যন্ত, উইচ ইউ গেভ মি। আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে উইচটাকে কেন ব্র্যাকেটের মধ্যে রাখা হলো, তাই না? দেখো সাবঅর্ডিনেট ক্লজে তো লিঙ্কার হয়, ঠিক আছে? নর্মালি মনে রাখবা 90% কেসে সাবঅর্ডিনেট ক্লজের সাথে কি হয়? লিঙ্কার হয়। ওকে, আর যদি লিঙ্কার যদি না থাকে, ঠিক আছে, লিঙ্কার যদি না থাকে তাহলে তোমরা তাও বুঝতে পারবে কিভাবে, কারণ সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে ওর মিনিংটা কিন্তু ইন্ডিভিজুয়ালি বোঝা যাবে না। তার মিনিংটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? প্রিন্সিপাল ক্লজের মিনিংটা জানতে হবে। ওকে, এইভাবে আমরা জানতে পারবো। দিস ইজ দ্য রিজন ওয়াই হি ফেইল্ড, এটি হলো কারণ, ইজ রয়েছে আর হি ফেইল্ড, এখানে তাহলে দুটো ভার্ব দুটো ক্লজ, আর এখানে লিঙ্কার কোনটা রয়েছে? ওয়াই, তাহলে লিঙ্কার থেকে নিয়ে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনতে গেলে কি করছি? লিঙ্কারটাকে আগে টার্গেট করছি, তাই তো? লিঙ্কার থেকে নিয়ে হয়ে যাচ্ছে আমাদের কি? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? দেখো নেক্সট আমাদের আসছে কোঅর্ডিনেট ক্লজটা কী জিনিস। ওকে, হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লজ? কোঅর্ডিনেট মানে কি? দেখো কো, এই যে কোটা লেখা রয়েছে না, কো, কো মানে হলো কনজাংশন। ওকে, কনজাংশন। ওকে, তাহলে এই কোঅর্ডিনেট ক্লজটা কী হবে? কনজাংশন দ্বারা অর্ডিনেটেড থাকবে। ঠিক আছে, কনজাংশন দ্বারা অর্ডিনেটেড থাকবে। অর্ডিনেটেড মানে কি? সাজানো। ঠিক আছে, তাহলে এটা কি থাকবে? মানে কনজাংশনের দ্বারা জোড়া থাকবে। ঠিক আছে, এক্সাম্পল দেখে নিই। মনে করো এই একটা কনজাংশন রয়েছে। ওকে, আর এই কনজাংশনের আগে একটা ক্লজ রয়েছে, তারপরে আর একটা ক্লজ রয়েছে। ঠিক আছে, এই দুটো ক্লজ কনজাংশন দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, আমি এখানে লিখলাম রাম ইজ গুড অ্যান্ড হি ইজ স্মার্ট। তাহলে দেখো রাম ইজ গুড, এ একটা ক্লজ পেয়ে যাচ্ছি, অ্যান্ড হি ইজ স্মার্ট,
এই হি ইজ স্মার্ট, এই একটা ক্লজ পেয়ে গেলাম, তাই না? আর এই ক্লজটা যুক্ত হয়েছে কি দ্বারা? এই অ্যান্ড দ্বারা। অ্যান্ডটা হচ্ছে কি? কনজাংশন। ওকে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, দেখো এই যে কনজাংশন থাকবে না কোঅর্ডিনেট ক্লজে, তার আগে আর পরে এই যে দুটো ক্লজ হবে না, এটা কিন্তু অবশ্যই মেইন ক্লজ হবে বা প্রিন্সিপাল ক্লজ হবে। ঠিক আছে, মেইন ক্লজ হবে। দেখো আমরা বুঝিনি কীভাবে এটা মেইন ক্লজ হচ্ছে। রাম ইজ গুড মানে বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, রাম ইজ গুড মানে রাম হয় ভালো। নেক্সট আসছে কি হি ইজ স্মার্ট মানে কি সে হয় স্মার্ট। অবশ্যই এই দুটো অংশের একটা ক্লিয়ার মানে আমরা বুঝতে পারছি। তাহলে এই ক্লিয়ার মানে যদি বোঝা যায় তাহলে সেটা হয়ে যায় কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, তাই না? তাহলে এই দুটো অংশ কি প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে আমরা কি জানলাম? কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে আমরা কি জানলাম? কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে কি হয় না, কনজাংশন দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ কি থাকে? যুক্ত থাকে। ওকে, আর এই কনজাংশনের মধ্যে কারা কারা পড়ে? এই কনজাংশনের মধ্যে পড়তে পারে অ্যান্ড, অর, বাট, ইদার অর, কিংবা নিদার নর। ওকে, এই সমস্ত কনজাংশন দ্বারা যুক্ত হয় আমাদের কি তৈরি হয়? কোঅর্ডিনেট ক্লজ। ওকে, এখানে বলে রাখি আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে না, এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু লিঙ্কার দিয়ে যুক্ত হয়। ঠিক আছে, এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোন কোন লিঙ্কার বসে? সমস্ত রকম WH ওয়ার্ডগুলো বসে। ঠিক আছে, সমস্ত রকম WH ওয়ার্ড। এছাড়া কি বসতে পারে? দ্যাট বসে, ইফ বসে, বিকজ বসে, অ্যাস। ওকে, এছাড়া আরও রয়েছে, এগুলো আমরা করতে করতে জেনে যাব। ওকে, তাহলে ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমরা কি কি জানলাম? আমরা ফার্স্টে জানলাম মেইন ক্লজ, তাই না? মেইন ক্লজটা আমরা চিনতে শিখলাম। সেকেন্ড আমরা জানলাম সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটাও আমরা চিনতে শিখলাম। থার্ড আমরা জানলাম কোঅর্ডিনেট ক্লজ। আর এই কোঅর্ডিনেট ক্লজটাও আমরা চিনতে শিখে গেছি। ওকে, তাহলে কিন্তু আমাদের ক্লজ হাফ কমপ্লিট হয়ে গেছে। ওকে, কিন্তু ক্লজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ক্লজ যদি আমাদেরকে পুরোপুরি জানতে হয় তাহলে আমাদেরকে কোন জিনিসটা ভালো করে জানতে হবে? এখানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে, চলো জেনে নিই। দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে না, এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাকচুয়ালি 3 প্রকারের হয়। ওকে, ফার্স্টে রয়েছে আমাদের নাউন ক্লজ, সেকেন্ড আসছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, আর থার্ড আমাদের আসছে অ্যাডভার্ব ক্লজ। ওকে, ফার্স্টে আমরা দেখব তাহলে নাউন ক্লজ। দেখো এখানে যে নাউন ক্লজ রয়েছে না, মনে রাখবে যে এই নাউন ক্লজটা কিসের মতো কাজ করবে? অবশ্যই নাউনের মতো কাজ করবে। ওকে, আর এই নাউন সম্পর্কে আমরা কি জানি? আমরা জানি যে এই নাউন ক্লজটা সেন্টেন্সের কোথায় বসে? হয় সাবজেক্টের জায়গায় বসে, নয় বসে অবজেক্টের জায়গায়, তাই না? নাউন কোথায় বসে? সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় বসে কিংবা অবজেক্টের জায়গায় বসে। তাহলে এই নাউন ক্লজটা কোথায় বসবে? এই নাউন ক্লজটা অবশ্যই সাবজেক্টের জায়গায় বসবে কিংবা অবজেক্টের জায়গায় বসবে। ওকে, আচ্ছা তোমরা কি জানো সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। ওকে, যেমন আমি যদি বলি রাম ইটস
রাইস। এখানে দেখো কার সম্পর্কে বলা হচ্ছে, রাম ভাত খায়, তার মানে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, রামের সম্পর্কে। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কে, তাহলে এখানে সাবজেক্ট হলো রাম। ক্লিয়ার? আর ইটসটা কি, ইটস মানে কি, খাওয়া অর্থাৎ কাজ করা, তাহলে ইটসটা হচ্ছে আমাদের ভার্ব। হ্যাঁ, আর রাইসটা কি, রাইসটা হলো অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে চিনি, দেখো অবজেক্ট যদি চিনতে হয় তাহলে তোমরা কি করবে, এই যে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট এবং ভার্বকে তোমরা কোয়েশ্চেন করবে। ওকে, সাবজেক্ট এবং ভার্বকে তোমরা কোয়েশ্চেন করবে, কোন জিনিসটা দিয়ে কোয়েশ্চেন করবে, এই যে হুম এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। ফার্স্টে কোয়েশ্চেন করবে হুম দিয়ে, নেক্সট কোয়েশ্চেন করবে হোয়াট দিয়ে। হুম মানে কাকে, আর হোয়াট মানে কি। ওকে, যদি আমরা এই সাবজেক্ট এবং ভার্বকে কাকে বা কি দিয়ে কোশ্চেন করি তাহলে আমরা পেয়ে যাই অবজেক্ট। ওকে, যেমন রাম ইটস রাইস, রাম খায় ভাত, তাহলে রাম খায়, রাম কাকে খায়, পাচ্ছি, পাচ্ছি না, কিন্তু রাম খায়, রাম কি খায়, পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, রাম ভাত খায়, তাহলে এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট একটা সেন্টেন্স দিই তোমাদেরকে, রাম গোজ টু স্কুল। আচ্ছা আমাকে বলো যে এই সেন্টেন্সটাতে অবজেক্ট কে আছে, সাবজেক্টকে ফার্স্টে দেখো, রাম হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে রামের সম্পর্কে বলছে, গোস হচ্ছে ভার্ব, তাই না, তাহলে রাম যায়, রাম যায়, রাম কোথায় যায়, রাম স্কুলে যায়, তাই না, কিন্তু রাম কি যায়, পাচ্ছি আমরা, রাম কি যায়, পাচ্ছি না, রাম কাকে যায়, পাচ্ছি, পাচ্ছি না। আর একটু আগে আমি তোমাদেরকে কি বলেছিলাম, অবজেক্ট চিনতে গেলে তোমরা অবশ্যই দুটো জিনিস দিয়ে কোশ্চেন করতে হবে, হয় হুম দিয়ে নয় হোয়াট দিয়ে। কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে, রাম যায়, রাম কোথায় যায়, স্কুলে যায়, আমরা কোশ্চেন করছি ওয়্যার দিয়ে। ওকে, ওয়্যার দিয়ে কোশ্চেন করলে কি আমরা অবজেক্ট পাবো, পাবো না। ওকে, তাহলে এখানে স্কুলটা কি অবজেক্ট, না, স্কুলটা কিন্তু এখানে অবজেক্ট না। ক্লিয়ার? মনে রাখবে যে অবজেক্ট সবসময় পাওয়া যায় হোয়াট দিয়ে এবং হুম দিয়ে কোশ্চেন করলেই অবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে, মানে কি বা কাকে, এই দুটো দিয়ে কোশ্চেন করে আমরা অবজেক্ট পাবো, এই দুটো দিয়ে কোশ্চেন করে যদি না পাই তাহলে সেটা কিন্তু অবজেক্ট নয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যেটা বলছিলাম আমি, যে নাউন ক্লজ, তাই না, নাউন ক্লজ কী করে, নাউনের মতো কাজ করে। চলো দেখে নিই নাউনের মতো কীভাবে কাজ করে। আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই নো দ্যাট রাম ইজ এ গুড বয়, আই নো দ্যাট রাম ইজ এ গুড বয়। আচ্ছা, ফার্স্টে তুমি আমাকে বলো যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এই যে লিঙ্কার রয়েছে, লিঙ্কার থেকে নিয়ে, তাই না, দ্যাট রাম ইজ এ গুড বয়। ওকে, ক্লিয়ার? সাবঅর্ডিনেট ক্লজ চিনতে কারো অসুবিধা নেই। এবারে দেখো এখানে কি বলেছিল, নাউন ক্লজ, নাউন ক্লজে কি, নাউন ক্লজটা কোথায় বসবে, হয় সাবজেক্টের জায়গায় নয় অবজেক্টের জায়গায়। তাহলে এখানে সাবজেক্ট কে আছে সেন্টেন্সটার, আমি জানি যে রাম হয় একটি ভালো ছেলে, আমি জানি, তাই না, এখানে সাবজেক্টকে আমি, ভার্বকে নো, তাহলে আমি জানি, আমি জানি, আমি কি জানি, কি দিয়ে কোশ্চেন করছি আমরা, হোয়াট দিয়ে, ঠিক আছে, আমি জানি, আমি কি জানি, যে রাম হয় একটি ভালো ছেলে, তাই না, তাহলে আমি অ্যান্সার হিসেবে কি, এই যে দ্যাট রাম ইজ এ গুড বয়, যে রাম হয় ভালো ছেলে, এই অংশটুকু আমি কি অ্যান্সার হিসেবে পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। আমি জানি রাম হয় একটি ভালো ছেলে, তাহলে আমি জানি, আমি কি জানি, যে রাম হয় একটি ভালো ছেলে, তাহলে এই অংশটুকু আমি অ্যান্সার হিসেবে পাচ্ছি। ওকে, তাহলে নাউন ক্লজে কী হবে, অবশ্যই সাবজেক্টটা, নাউন ক্লজটা অবশ্যই সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসবে, ঠিক আছে, সাবজেক্ট আর অবজেক্ট তুমি যেভাবে চেনো, ঠিক আছে, অবজেক্ট চিনতে গেলে আমরা কী দিয়ে কোশ্চেন করি, হোয়াট কিংবা হুম দিয়ে কোশ্চেন করি, এই হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব যদি সেটা অবজেক্টের জায়গায় আমরা ক্লজটা দেখি,
ওকে, তাহলে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করব, যদি আমি পাই তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ, আর যদি না পাই তাহলে সেটা নাউন ক্লজ হবে না। আর যদি মনে করো ফার্স্টে বসে, ঠিক আছে, তাহলে সাবজেক্টের জায়গায় বসে, সাবজেক্টের জায়গায় যদি বসে তাহলে শুধুমাত্র ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলেই হয়ে যায়, ঠিক আছে, সাবজেক্ট মেইনলি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে হয়ে যায় আমাদের। এছাড়া উইচ দিয়ে কোশ্চেন করলেও সাবজেক্ট পাই, ঠিক আছে, উইচ। সাবজেক্ট তো ইজি জিনিস, কিন্তু তোমরা মেইনলি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে। চলো দেখি যে নাউন ক্লজ প্রথমে বসলে কি কেমন হয়। মনে করো একটা সেন্টেন্স লিখলাম, দ্যাট হি ইজ গুড ইজ নোন টু অল। মানে কি এর, যে সে হয় ভালো হয় সবার জানা, ঠিক আছে, মানে সবাই জানে যে সে হয় ভালো, ঠিক আছে, ওই সেন্টেন্সটাকে জাস্ট ঘুরিয়ে লেখা হয়েছে। এখানে দেখো লিঙ্কার কোথায় রয়েছে, এই যে দ্যাট ফার্স্টে লিঙ্কার রয়েছে, আর লিঙ্কার থেকে নিয়ে আমরা জানি কি লিঙ্কার থেকে নিয়ে যে অংশটা থাকে সেটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, তাই না। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আসছে, দ্যাট হি ইজ এ গুড বয়, ঠিক আছে, যে সে হয় ভালো, ঠিক আছে, দ্যাট হি ইজ গুড, যে সে হয় ভালো সবার জানা, ঠিক আছে, তাহলে যে সে হয় ভালো সবার জানা, তাহলে সবার জানা এখানে ভার্ব আসছে না, ভার্ব, তাহলে সবার জানা, সবার কি জানা, কোন জিনিসটা সবার জানা, যে সে হয় ভালো, ঠিক আছে। তাহলে এটা সাবজেক্টের জায়গায় বসছে, সাবজেক্ট কিন্তু সেন্টেন্সে ফার্স্টে বসে, তাই না। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম যে নাউন ক্লজ সাবজেক্টের জায়গায় বসেও হতে পারে। ওকে, ক্লিয়ার, আশা করি নাউন ক্লজ সবাই বুঝতে পেরেছো। নাউন ক্লজ কী হয়, সাবজেক্ট নয় অবজেক্টের জায়গায় বসে। ওকে, নেক্সট আমাদের আসছে কি, অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এই যে অ্যাডজেক্টিভ ক্লজ আছে না, এই অ্যাডজেক্টিভ ক্লজটা কী করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ওকে, আর অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কেমন কাজ করে, অ্যাডজেক্টিভ কী করে, নাউনের বর্ণনা দেয়, তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজটাও কী হবে, নাউনের বর্ণনা দেবে, ঠিক আছে। কিভাবে বর্ণনা দেবে দেখো, আই হ্যাভ এ পেন which is broken, ঠিক আছে। দেখো আই হ্যাভ এ পেন উইচ ইজ ব্রোকেন, আমার একটি পেন আছে যেটি হয় ভাঙা। ফার্স্টে দেখেন এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, এই যে উইচ ইজ ব্রোকেন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না। আর মেইন ক্লজ কোনটা, আই হ্যাভ এ পেন। ওকে, এবারে দেখো উইচ ইজ ব্রোকেন, উইচ ইজ ব্রোকেন মানে কি, যেটা হয় ভাঙা, যেটা মানে কোনটা ভাঙা, এই পেনটা, তাই না। তাহলে এটা কি করছে, যেটা হয় ভাঙা, এটা কি পেনের বর্ণনা দিচ্ছে, আর পেনটা কি, পেনটা হলো নাউন, তাই না। তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ কার বর্ণনা দেয়, নাউনের বর্ণনা দেয়, আর এখানে এই ক্লজটা কি করছে, নাউনের বর্ণনা দিচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে আমরা কি মনে রাখবো অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে, ফার্স্ট যেটা মনে রাখবো এটাই যে এই অ্যাডজেক্টিভ ক্লজটা কী হবে, সর্বদা নাউনের পরে বসবে। ওকে, নাউনের পরে বসবে। নেক্সট কি মনে রাখতে হবে, যে এইটা এই অ্যাডজেক্টিভ ক্লজটা নাউনের পরে বসে কি করবে, বর্ণনা দেবে কাকে, নাউনের বর্ণনা দেবে, ঠিক আছে, এই নাউনের ডেসক্রিপশন দেবে, ঠিক আছে। দেখো একটু আগে আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, তাই না। এই যে এক্সাম্পলগুলো রয়েছে, একটু এই সমস্ত এক্সাম্পলগুলোর দিকে একটুখানি লক্ষ্য করো, তোমরা বুঝে যাবে। দেখো এটা কী ক্লজ, আই নো দ্য বয় হু ডিড ইট, হু ডিড ইট সাবঅর্ডিনেট ক্লজ, আমি চিনি ছেলেটাকে যে করেছে এটা, তাই না, যে করেছিল এটা। তাহলে যে বলতে হু ডিড ইট, হু ডিড ইট বলতে কাকে বোঝাচ্ছে, এই বয়ের পর বয়কে বোঝাচ্ছে, আর বয়টা কি নাউন, তাই না। আমি কি বলেছি, অ্যাডজেক্টিভ ক্লজ কী করবে, নাউনের পরে বসে সেই নাউনটার বর্ণনা দেবে। দেখো হু ডিড ইট, যে করেছিল এটা, আর যে বলতে কে, বয়, বয়ের পরে বসে এই বয়টার বর্ণনা দিচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে,
নেক্সট কি আসছে, দিস ইজ দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বর্ন। এই যে ওয়্যার হি ওয়াজ বর্ন এটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আর এই সাবঅর্ডিনেট ক্লজটা কার পরে বসছে? এই প্লেসের পরে বসছে। ওয়্যার বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? এই প্লেসটাকে বোঝাচ্ছে। আর প্লেসটা কি নাউন, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নেক্সট কি আসছে, আই হ্যাভ লস্ট দ্য বুক উইচ ইউ গেভ মি। উইচ ইউ গেভ মি মানে কোন বইটা, কোনটার কথা বলছে? এই বইটার কথা বলছে। যেটা বলতে কি এই বইটা, তাই না? আর এই উইচ ইউ গেভ মি এই ক্লজটা কার পরে বসছে? বইয়ের পরে বসছে। বইটা হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? নেক্সট দেখো, দিস ইজ দ্য রিজন ওয়াই হি ফেল্ড। এটা হচ্ছে কারণ যে জন্য সে ফেল করেছিল, তাই না? ওয়াই হি ফেল্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আর এই সাবঅর্ডিনেট ক্লজটা কী করছে? রিজনের পরে বসছে। রিজন হচ্ছে নাউন। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, দেখো অ্যাডজেক্টিভ ক্লজ আর নাউন ক্লজ যেন কখনো গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? নাউন ক্লজে আমি কি বলেছিলাম? নাউন ক্লজে আমি বলেছিলাম যে নাউন ক্লজটা কী করে না, নাউন ক্লজটা অবজেক্ট বা সাবজেক্টের জায়গায় বসে, ঠিক আছে? দেখো এই নাউন ক্লজটা অবজেক্ট বা সাবজেক্টের জায়গায় বসে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু ওরকম কিছু নয়। ওটা জাস্ট নাউনের পরে বসে সেই নাউনটার বর্ণনা দেয়। কীভাবে? দেখো এই যে হু ডিড ইট রয়েছে না, এটা কি? এটা একটা ক্লজ, তাই না? দেখো এখানে কোয়েশ্চেন করে দেখি, বাই চান্স দেখি যে এটা নাউন ক্লজ কিনা। আই নো দ্য বয়, আমি চিনি ছেলেটাকে। হু ডিড ইট, যে এটা করেছিল। তাহলে আই নো, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর নোটা হচ্ছে কি ভার্ব। নাউন ক্লজ চিনতে গেলে কি করি? সাবজেক্ট এবং ভার্বকে ওয়ার্ড বা হুম দিয়ে কোয়েশ্চেন করি। তাহলে আই নো, আমি চিনি। আমি চিনি কাকে? কাকে চিনি আমি? ছেলেটাকে চিনি, তাই না? আর এই ছেলেটা কি? এই ছেলেটা কি আমাদের ক্লসের মধ্যে এসছে? আসেনি। তাহলে এই ছেলেটা ক্লসের মধ্যে যেহেতু আসেনি, তাহলে এই ক্লসটা কি নাউন ক্লজ হবে? হবে না। ক্লিয়ার? সমস্ত এখানে যে কটা উদাহরণ আছে সব কটা এখানে ভিডিও পজ করে এখানে সব কটা থামিয়ে একবার চেক করে নাও, একটাও কিন্তু এখানে নাউন ক্লজ না। ওকে, দেখো ফাইনালি আমাদের আসছে অ্যাডভার্ব ক্লজ। ওকে, অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজটা কেমন কাজ করবে? অবশ্যই এই অ্যাডভার্ব ক্লজটা অ্যাডভার্বের মতো কাজ করবে, তাই না? আর অ্যাডভার্ব কেমন কাজ করে সেন্টেন্সে? অ্যাডভার্ব কী বোঝায় সেন্টেন্সে? প্লেস বোঝাতে পারে, টাইম বোঝাতে পারে, কিংবা ফ্রিকোয়েন্সি বোঝাতে পারে, কিংবা কন্ডিশন বোঝায়, ঠিক আছে? কিংবা কজ এফেক্টও বোঝায়। ওকে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজটাও কী করবে? এই সমস্ত কিছুই বোঝাবে। ওকে, মেইনলি কিন্তু অ্যাডভার্ব ক্লজটা কন্ডিশন আর কজ এফেক্ট বোঝায়, ঠিক আছে? কীভাবে বোঝায় দেখো, আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই কুড নট go to school because I was ill. আচ্ছা, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? সাবঅর্ডিনেট ক্লজে কী হয় না, লিঙ্কার থাকে। এখানে লিঙ্কারটা দেখে নাও, লিঙ্কার কী রয়েছে? বিকজ, তাই না? এখানে লিঙ্কার রয়েছে আমাদের বিকজ। তাহলে এটা হয়ে যাচ্ছে এই বিকজ থেকে নিয়ে এই পর্যন্ত হয়ে যাচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবার একটুখানি বুঝি এটা কোন ক্লজ। দেখো, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে? এখানে কি হচ্ছে দেখো, কারণ ফলাফল, তাই না? আমি স্কুলে যেতে পারিনি, কারণটা কি? আমি অসুস্থ ছিলাম। আমি অসুস্থ ছিলাম, তার ফলটা কী হয়েছে? আমি স্কুলে যেতে পারিনি, তাই না? তাহলে ঠিক এরকমই হবে, যখন তোমরা দেখবে যে কারণ ফলাফল বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। ওকে, এছাড়া আমাদের আসছে কন্ডিশন। ওকে, কন্ডিশন কিভাবে? যদি বলে যে ইফ ইউ
go there, I will come with you. যদি তুমি ওখানে যাও তাহলে আমি তোমার সাথে যাব, তাই না? তাহলে এখানে কি হচ্ছে দেখো, যদি ইফ আসছে, ওকে, ইফ যদি বোঝায় এরকম, যদি বোঝায়, যদি মানে কি কন্ডিশন, যেখানে যদি তুমি যাও তাহলে আমি আসবো, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ঠিক কন্ডিশন এসে যাচ্ছে, কন্ডিশন হলেও সেটা কি হয়ে যাবে, অবশ্যই অ্যাডভার্ব ক্লজ হবে। আচ্ছা, তো এখানে অ্যাডভার্ব ক্লজ কোনটা দেখে নিই। দেখো ইফ রয়েছে না, লিঙ্কার, ঠিক আছে? সর্বদা মনে রাখবে যে লিঙ্কারের সাথে যেটা হয় সেটাই কিন্তু অ্যাডভার্ব ক্লজ হয়। ওকে, ক্লিয়ার? আশা করি আমাদের ক্লসের চ্যাপ্টারটা ক্লসটা একটা মোটামুটিভাবে আমরা একটা ক্লস বুঝতে পেরেছি। নেক্সট ডে কিন্তু আমাদের এই ক্লসেরই বিভিন্ন যে টপিকগুলো রয়েছে, মেইন ক্লস, সাবঅর্ডিনেট ক্লস, কোঅর্ডিনেট ক্লস, এটা আমরা আরও ভালো করে বুঝবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের আসবে জয়নিং। ওকে, জয়নিংয়ের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ক্লস বুঝবো। ওকে, এখানে নাউন ক্লস, অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব ক্লস খুব ভালো করে বুঝবো। সেই জন্য তোমরা এই গ্রামার গাইড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে অবশ্যই বাজিয়ে নাও, ঠিক আছে? যাতে করে তোমরা এর নোটিফিকেশানগুলো পেতে পারো। ধন্যবাদ।